খুবই সন্দেহজনক একটা পদ্ধতি এবং সন্দেহজনক একটা আইন কিন্তু এইখানে পুরো সংসদের 140 জন সাংসদকে বার করে দিয়ে তাদেরকে সাসপেন্ড করে একেবারে চুপি সারে সবার অলক্ষ্যে আইনটাকে পাশ করিয়ে নেওয়া হয়েছে। যে ওরা যতই দাবি করুক যে একটা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা স্বদেশী আইন তৈরি করছে, এই যুক্তিটা একেবারে গ্রাহ্য নয়। নমস্কার, আমি সৌম্য, আপনারা দেখছেন স্পোর্টস বাংলা। 1 জুলাই থেকে লাগু হয়ে গেছে দণ্ড সংহিতা। অমিত শাহ তথা মোদী সরকারের দাবি ছিল যে ব্রিটিশের বানানো উপনিবেশিক আইন থেকে মুক্তি দিতে এই দণ্ড সংহিতা আনা হয়েছে। একটা উপনিবেশিক আইন, যেটা একটা ভারতের মতো দখলীকৃত দেশকে শাসন করতে ব্রিটিশ শাসকরা তৈরি করেছিল, সেই আইনে কিভাবে একটা দেশ চলতে পারে। সুতরাং ভারতীয়দের জন্য নতুন গণতান্ত্রিক আইন এনেছে মোদী সরকার। কিন্তু এই নিয়ে আপত্তি জানিয়েছে মানবাধিকার কর্মীরা। তারা আশঙ্কা প্রকাশ করেছে, তাদের দাবি এই আইন আসলে উপনিবেশিক যে আইন ছিল দখলীকৃত দেশকে শাসন করার জন্য, এই আইন তার থেকে আরও বেশি খারাপ, আরও বেশি কড়া। কেন তারা এটা বলছেন, কি পরিবর্তন আসছে, এই নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। পশ্চিমবঙ্গের অত্যন্ত পরিচিত মানবাধিকার কর্মী এবং এপিডিআর-এর গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর, তাদের রাজ্য সম্পাদক রঞ্জিত সুরের সাথে। আপনারা দেখতে থাকুন পুরো ইন্টারভিউটা। রঞ্জিত দা, আজ থেকে অমিত শাহের যে নতুন আইন দণ্ড সংহিতা, ব্রিটিশ আইপিসিকে বাতিল করে সেটা লাগু হচ্ছে। আপনার কি মনে হয় এইবার থেকে কতটা মানবাধিকার বা কতটা ভারতের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার রক্ষিত হবে? দেখুন, ব্রিটিশ শুধু আইপিসি নয়, আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট, তিনটে আইনেই আজকে থেকে বাতিল হয়ে গিয়ে নতুন তিনটে দণ্ড সংহিতা, যে ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সুরক্ষা সংহিতা এবং সাক্ষ্য অধিনিয়ম আজকে থেকে চালু হচ্ছে। দেখুন, এই আইনগুলোর মধ্যে যে ওরা যতই দাবি করুক যে একটা ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে একটা স্বদেশী আইন তৈরি করছে, এই যুক্তিটা একেবারে গ্রাহ্য নয়। তার কারণ হচ্ছে যে ঔপনিবেশিক শাসক, তারা শাসক এবং প্রজার যে সম্পর্ক তারা যেভাবে আইনটা রেখেছিল, আজকে এই আইনগুলোর মধ্যে সেই একই চিন্তা কিন্তু আপনি দেখতে পাবেন। এখানেও যে শাসকরা, সরকার, তারা নাগরিকদের প্রজা হিসেবে দেখছে এবং পুরো আইনি কাঠামোটা সেভাবেই সাজানো হয়েছে। এবং এমন একটা সময় আইনটা, দেখুন, আপনার যদি মনে থাকতে পারে যে একটা আইন বানানোর জন্য গোটা দেশের মানুষের চর্চা করা, বিশেষ করে যারা যে ক্ষেত্রে কাজ করছেন, সেই সাংসদ থেকে আইনজীবী থেকে বিচারপতি থেকে, তাদের যে চর্চা প্রয়োজন, দীর্ঘ সময় ধরে যে চর্চাটা প্রয়োজন। আপনি 1973 সালে সিআরপিসি যখন নতুন করে সংশোধন করা হয়, দীর্ঘ সময় লেগেছে। 1861 সালের আইপিসি তৈরি করতে 100 বছর প্রায় সময় লেগেছে ব্রিটিশ শাসকদের। কিন্তু এইখানে পুরো সংসদের 140 জন সাংসদকে বার করে দিয়ে তাদেরকে সাসপেন্ড করে একেবারে চুপি সারে সবার অলক্ষ্যে আইনটাকে পাশ করিয়ে নেওয়া হয়েছে। খুবই সন্দেহজনক একটা পদ্ধতি এবং সন্দেহজনক একটা আইন, কোন একটা গভীর ষড়যন্ত্রমূলক উদ্দেশ্যের কারণে এটা করা হয়েছে। আচ্ছা, ব্রিটিশ উপনিবেশিক শাসকরা যে আইন তৈরি করেছিল, আইপিসি বা সিআরপিসি যাই হোক, তার থেকে এই নতুন দণ্ড সংহিতা ভারতের জনগণকে কি অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে, বা আরো অবস্থা খারাপ হবে, বা যা ছিল সেরকমই আছে? আপনার কি মনে হয়? না, ব্রিটিশ আইন থেকে বা যেগুলো বাতিল হচ্ছে, যে তিনটে আইন বাতিল হচ্ছে, আর নতুনগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে বরঞ্চ আইনগুলো, নতুন আইনগুলো অনেক বেশি নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার হরণ করবে। কেন বলছি? ধরুন, সিডিশন, যেটা বহু চর্চিত একটা আইন, যে রাষ্ট্রদ্রোহিতার যে আইন, তারা ভারতবর্ষের সুপ্রিম কোর্টও বলেছিল যে এটাকে স্থগিত রাখতে হবে। অমিত শাহ তার বক্তব্যে বলেছে, হ্যাঁ, আমরা সিডিশন বাতিল করে দিয়েছি। কিন্তু আপনি যদি নতুন আইন দেখেন, দেখবেন সিডিশন নতুন রূপে ফেরত এসেছে, এবং তাই নয়, তার পরিধি এবং সাজা অনেক পরিমাণে বাড়ানো হয়েছে। আপনি যদি আরও দেখেন, যদি মানে অধিকারের প্রশ্নে যদি দেখি, যে ইউএপিএ ভারতবর্ষের সব থেকে জঘন্যতম আইন, যেটা সব থেকে অধিকার হরণের আইন, সেটা একটা বিশেষ আইন। সেটাকে যদি কারোর উপরে সেটা যদি লাগু করতে হয়, তাহলে সরকারের উচ্চতম কোনো আধিকারিককে অনুমোদন দিতে হয়।
যেমন আপনারা দেখছেন যে অরুন্ধতী রায়ের ক্ষেত্রে দিল্লির উপরাজ্যপাল যতদিন অনুমোদন দেয়নি ততদিন লাগু করতে পারেনি। কিন্তু এই ইউএপিএ আইনের মূল ধারাটা, যে সব থেকে কড়া যে ধারাগুলো রয়েছে, সেটা কিন্তু এই আইপিসির মধ্যে ঢোকানো হয়েছে। অর্থাৎ ওই যে যেখানে ছিল তার ফলটা যেটা হচ্ছে, একজন সাধারণ পুলিশ অফিসার ইউএপি এর মতো যে মারাত্মক ধারাগুলো, সেটা কিন্তু আজকে আপনার উপর চাপাতে পারবে, যেটা আগের ক্ষেত্রে অন্তত একটু রেস্ট্রিকশন ছিল। আচ্ছা, তাহলে আর ইউএপিএটা থাকছে না? থাকছে না। ইউএপিএ অবশ্যই, ইউএপিএ তো আলাদাভাবেই রয়েছে, পুরো একইভাবে রয়েছে, কিন্তু তার বিশেষ অনেকগুলো ধারা এই আইনে ঢুকিয়ে দিয়েছে, যাতে পুলিশের হাতে, মানে যেমন এদের সাধারণ মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন বা অসুবিধায় পড়বেন যদি এরকম কিছু হয়ে থাকে। কারণ হচ্ছে এটা সাধারণ মানুষ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে, কারণ হচ্ছে এটা পুলিশের হাতে পুরো অধিকারটা চলে গেল। নির্দিষ্ট করে যদি একটু বলেন। ধরুন আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, এবার আগে কি যদি আপনি কোনো সন্ত্রাসে, ওদের ভাষায় যেটাকে সন্ত্রাসমূলক অন্যায় বলছে, অপরাধ বলছে, সেটা যদি অনুমোদন করতে হতো, সেটা লাগু করতে হলে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি অনুমোদন নিতে হতো। এখন এই একই ধরনের কোনো যদি আপনার বিরুদ্ধে অভিযোগ আনে, ধরো আপনার কাছে বোমা পাওয়া গেল, তাহলে এবার সেটা একজন সাধারণ পুলিশ অফিসার ওই ধারায় আপনার বিরুদ্ধে মামলা করতে পারবে। তার জন্য কোনো বিশেষ ইয়ে লাগবে না, কোনো অফিসারের অনুমোদন লাগবে না। এইখানে যে পুলিশের হাতে ব্যাপক ক্ষমতা, গোটা 3টে আইনের ক্ষেত্রেই সব থেকে মারাত্মক দিক হচ্ছে এইটা, যে পুলিশের হাতে প্রচুর পরিমাণে ক্ষমতা দেওয়া হয়েছে, ন্যায় বিচার পাওয়ার সুযোগগুলো অনেক কেড়ে নেওয়া হয়েছে। একটা সাধারণ কথা আপনাকে বলি, যে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বহুদিন আগে এই যে হ্যান্ডকাপিং, যে একজন অভিযুক্ত বা বন্দীকে হ্যান্ডকাপ পরিয়ে রাস্তায় নিয়ে যাওয়া, আদালতে নিয়ে যাওয়া, জেলে নিয়ে যাওয়া, এটাকে নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু এই আইনে আবার এটাকে নতুন করে ফেরত আনা হয়েছে, পুলিশ চাইলেই হ্যান্ডকাপ পরাতে পারবে, এমনকি এজলাসে দাঁড়িয়েও হ্যান্ডকাপ পরাতে পারবে। আগে ছিল সেটা হচ্ছে যদি কেউ ভায়োলেন্ট হতো, কোনো বন্দী কোনো কারণে ভায়োলেন্ট হতো, তাহলে ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে তাকে হ্যান্ডকাপ পরানো যেত। কিন্তু এখন এটা পুলিশের হাতে সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়া হয়েছে। ধরুন আরও মারাত্মক, এই যে পুলিশ কাস্টডিতে থাকা কোনো একজন বন্দীকে, কোনো অভিযুক্তকে পুলিশ অ্যারেস্ট করলো, সর্বাধিক তাকে 15 দিন, মানে যেদিন ধরেছে সেদিন ধরে 15 দিন তাকে পুলিশ কাস্টডিতে রাখতে পারত। নতুন আইনে এটাকে খেপে খেপে অপরাধের মাত্রা অনুযায়ী 60 থেকে 90 দিন পর্যন্ত পুলিশ কাস্টডিতে রাখতে পারবে। তাহলে আপনি ভাবতে পারছেন ভারতবর্ষের পুলিশ কাস্টডি হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার, যেখানে চরম অত্যাচার করা হয়, অসংখ্য কাস্টোডিয়াল ডেথ প্রতিদিন ঘটতে থাকে গোটা দেশ জুড়ে। তাহলে 90 দিন যদি পুলিশ হেফাজতে যদি খেপে খেপে একজন বন্দীকে রাখা হয়, একজন অভিযুক্তকে রাখা হয়, একটা অকল্পনীয় একটা কি বলবো, একটা শাসন কাঠামো তৈরি হবে। এমনকি আপনার জেল হেফাজত হওয়ার পরেও আপনাকে আবার তারা পুলিশ হেফাজতে, মানে বলতে চাইছেন সাধারণভাবে যেটা সন্ত্রাসবাদ বিরোধী আইনে ছিল সেটাকে এখন সাধারণ করে দেওয়া হয়েছে। সাধারণ আইনে তার সমস্ত ধারাগুলো নানা খেপে খেপে সাধারণ আইনে ঢুকিয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু সাধারণ মানুষ তো বলতে পারে এটা তো অপরাধীদের জন্য, আমার কি। দেখুন, এতদিনের যে ভারতবর্ষের যে আইনি কাঠামোর মূল দর্শনটা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি দোষী সাব্যস্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি নির্দোষ, গোটা বিচার কাঠামো এই যে দর্শন, এটাও কিন্তু এক্ষেত্রে আক্রান্ত হয়েছে। কারণ ইউএপি এর ওই ধারাগুলোর মধ্যে এটা আনা হয়েছে, এবং সাক্ষ্য আইনের কিছু কিছু ক্ষেত্রে আনা হয়েছে। এমনিতেই বিশেষ কিছু আইনে, পক্সো আইন, ইউপিএ বা এনএসএ, এগুলো তো অনেকগুলো আইনে এটা আছে, এটা খুবই মারাত্মক, ওগুলো কিন্তু সবই থাকছে। তারপরেও যদি সাধারণ আইনে এগুলোকে আনা হয় যে বিচার পাওয়ার ক্ষেত্রে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। তার মানে আচ্ছা বলুন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধরুন একটা মামলায় 5 জন আসামি আছে, অভিযুক্ত আছে, 4 জন ধরা পড়েছে, একজনকে ধরতে পারেনি, অ্যাবসকন্ডার। নতুন আইনে হচ্ছে ওই যিনি অ্যাবসকন্ডার, যিনি ধরা পড়েননি, তারও এই 5 জনের সঙ্গে, ওই 4 জনের সঙ্গে একই সঙ্গে বিচার হবে, ইন অ্যাবসেন্সিয়া, তার অনুপস্থিতিতে বিচার হয়ে যাবে। অর্থাৎ তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগই পাবেন না, কিন্তু তার বিচার এবং সাজা। এই ক্ষেত্রে তো কেউ বলতে পারে তিনি তো নিজেই বিচারে এড়িয়ে যাচ্ছেন, সুতরাং এটা তো হওয়া উচিত, কারণ তার জন্য তো বাকিরা ফেঁসে থাকছিল। দেখুন, এই ক্ষেত্রে বিচার এড়িয়ে যাওয়া বা পুলিশ না ধরা অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু ভারতবর্ষের আইনি কাঠামো হচ্ছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। কিন্তু আমাকে পুলিশের দায়িত্ব হচ্ছে আমাকে খুঁজে অপরাধ, যে অভিযুক্তকে খুঁজে বার করে ধরে এনে তাকে আদালতে দায়ের করানো। পুলিশ যদি সেটা ব্যর্থ হয়, রাষ্ট্র যদি ব্যর্থ হয়, তার আত্মপক্ষ সমর্থনের অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না। এটা হচ্ছে একটা আইনের
বা বিচারের একটা প্রাথমিক একটা জায়গা, আত্মপক্ষ সমর্থনের অধিকার, সেইটাই কিন্তু এখানে কেড়ে নেওয়া হচ্ছে। বা কাউকে অ্যারেস্ট করা হলো, সঙ্গে সঙ্গে সেটা তাদের পুলিশ পোর্টালে একদম থানা থেকে আরম্ভ করে সে দোষী হোক বা না হোক তার যাবতীয় তথ্য সেখানে দিয়ে দেওয়া হবে। ভারতবর্ষের মতো আজকে আপনি জায়গায় দেখুন, আপনি বা ধরুন কোনো মানে ফ্যামিলি ডিসপুট থেকে বা এই যে সাম্প্রদায়িক যে নানা ডিভিশন, জাতপাতের এত ডিভিশন, কাউকে যদি ওইভাবে অ্যারেস্ট করলো পুলিশ, সঙ্গে সঙ্গে তার যাবতীয় তথ্য মানে সমস্ত পোর্টালে বেরিয়ে গেল, আমরা ছবি টবি সহ, পরিবার সহ, বাড়ির ঠিকানা সহ, কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে। সে তো মানে জনতার হাতে আক্রান্ত হবে, এবং হয়েছেও। আপনারা দেখেছেন উত্তরপ্রদেশের ক্ষেত্রে, মধ্যপ্রদেশেও হয়েছে যে কাউকে অভিযুক্ত করে যোগী সরকার, মধ্যপ্রদেশ সরকার তার ছবি দেওয়ালে দেওয়ালে টাঙিয়ে দিয়ে, এবং সেক্ষেত্রে জনরোষ মানে তারা নিজেরাই অর্গানাইজ করে তার উপর আক্রমণ করেছে। মানে এটা বলছেন যে ন্যায় বিচার পদ্ধতির যে এথিক্স গুলো ছিল সেগুলোর প্রায় অধিকাংশ ক্ষেত্রেই যে সাধারণ যে নৈতিকতা ন্যায় বিচারের ক্ষেত্রে, এগুলো কিন্তু ভয়ঙ্করভাবে লঙ্ঘিত হচ্ছে। ধরুন এভিডেন্স অ্যাক্টের ক্ষেত্রে যে বদলটা হয়েছে, এভিডেন্স অ্যাক্টের খুব গুরুত্বপূর্ণ বদল, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির উপরে সব থেকে বেশি নির্ভর করা হচ্ছে। যে মানে আপনার ভিডিও, মোবাইল ইত্যাদি যে যাবতীয় কিছু রয়েছে, সেই তথ্য প্রযুক্তির উপর নির্ভর করা হয়েছে। এবার আপনি চিন্তা করুন, ভারতবর্ষের যত অভিযুক্ত হয় তার ব্যাপক অংশই হচ্ছে একেবারে দরিদ্র মানুষ, যারা আনপড় মানুষ, আদিবাসী, সংখ্যালঘু ইত্যাদি, যাদের শিক্ষা দীক্ষা খুব কম। এই যে তথ্য প্রযুক্তি নির্ভর যে সাক্ষ্য, তারা তো এটা তো মানে পৌঁছাতেই পারবে না। বা আপনার দেখবেন যে জেল থেকে এখন যে ভিডিও যে হাজিরা হয়, ভিডিওতে সাক্ষ্য নেওয়া হয়, খুব প্যাথেটিক। আমরা শিল্লা মামলার ক্ষেত্রেই আমরা দেখেছি যে ভিডিওতে সে দেখছে, সে মাথা নাড়ছে, যা জিজ্ঞেস করছে কি বুঝছে সে জানে না, সে তার নিজের মতো মাথা নাড়ছে, কারণ ছবি পরিষ্কার নয়। আমাদের এখানে যে টেলিকমের লাইন আপনি জানেন কি অবস্থা, সে তার উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, বিচার হয়ে যাচ্ছে। এইটাই যদি প্রধান হয়ে যায় তাহলে খুব মারাত্মক, সেটা হচ্ছে মধ্যবিত্ত উচ্চবিত্তর মানুষদের তারা খুশি হতে পারে, কিন্তু সাধারণ যে দরিদ্র অধিকাংশ যারা অভিযুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা ভয়ঙ্কর। তার মানে এটা কি বলা যায় যে একসময় যারা গরিব মানুষ, যারা দলিত আদিবাসী, তারা লেখাপড়া জানতো না, ফলে বিচার ব্যবস্থায় তারা পিছিয়ে থাকতো, অসুবিধার মুখে পড়তো। এখন তারা কিছুটা লেখাপড়া জেনেছে, কিন্তু নতুন করে ডিজিটাল প্রযুক্তি তাদেরকে আবার সেই একই জায়গায় ফিরিয়ে নিয়ে গেছে। একদম ঠিকই, একদম খুব সুন্দরভাবে বলেছেন। এইটাই হয়ে এই ডিজিটাল প্রযুক্তির উপর নির্ভরতা, এটা কিন্তু ব্যাপক এরা বাড়ানোর কথা বলা হয়েছে, অথচ তার ইনফ্রাস্ট্রাকচার যে ব্যাপকভাবে তার সঙ্গে কাঠামো তৈরি করা, সেই জায়গাটা জোর দেওয়া হয়নি। দেখুন একটা খুব মানে খুব অদ্ভুত লাগে, ভারতবর্ষে অন্তত সরকারি হিসেবে 140 কোটি মানুষ, সুপ্রিম কোর্টের বিচারপতি হচ্ছে 34 জন। ভাবতে পারেন যে কোথায় বিচার কাঠামো দাঁড়িয়ে রয়েছে। এবং হাইকোর্টের বিচারপতিও সংখ্যা বলুন, এবং যার ফলে নিম্ন আদালতগুলোতে কয়েক কোটি মামলা পেন্ডিং, হাইকোর্টের কয়েক লক্ষ মামলা পেন্ডিং, সুপ্রিম কোর্টেও কয়েক হাজার মামলা পেন্ডিং। তাতে সুপ্রিম কোর্টে যাওয়াটাই মানুষের একটা দুরাশা দাঁড়িয়ে যায়। যে বিচার পাওয়া, তার যে কাঠামোটাকে উন্নত করা, যে বিচারকে নিজের কাছাকাছি পৌঁছে দেওয়া, সেই ভাবনা কিছু নেই। যত বেশি সম্ভব সেটাকে কঠিন করো, সেটাকে দূরে নিয়ে যাও। আরো আমি ছোট ছোট আপনাকে ধরি, দেখুন 420 আমরা সবাই জানি, আইপিসিতে 420 মানে চিটিং ইত্যাদি, আমরা সমস্ত ভাষাতেই এটা জানে 420। এই ধারাটা রয়েছে, অপরাধটা রয়েছে, নাম্বারটা পাল্টে দেওয়া হয়েছে। আমরা জানি 302 মার্ডার, সবাই জানে, ভারতবর্ষের সাধারণ মানুষ জানে। অপরাধটা রয়েছে, ধারাটা রয়েছে, সংখ্যাটা পাল্টে দেওয়া হয়েছে। অদ্ভুত ব্যাপার, অর্থাৎ একটা পরিকল্পিত ক্যাওস তৈরি করা বিচারটাকে, এইটার একটা কিন্তু একটা গভীর, আমি কেন বললাম ষড়যন্ত্রমূলক, না হলে এইগুলো তো করার কথা নয়। এগুলো করা মানে এগুলো বলতে কি বলতে চাইছে, এগুলো ঘেঁটে দিতে চাইছে, পুরো বিচার ব্যবস্থাটাকে ঘেঁটে দিতে চাইছে। বিচার ব্যবস্থা যাতে মানে টোটাল আজকে থেকে নতুন আইন কার্যকরী হচ্ছে, গতকাল পর্যন্ত পুরনো আইন ছিল। আজকে যত কোর্টে বিচার হবে বা আজকে যত এফআইআর হবে, এবার কোর্টগুলোতে দেখুন মানে পুরনো মামলা, নতুন মামলা দুটোই থাকবে। 420-তে একজন যদি আজকে অভিযুক্ত আসে, সে নতুন ধারায় হবে, গতকাল পর্যন্ত সে পুরো 420-তে অন্য ধারায় ছিল। এই 302 আজকে যারা অভিযুক্ত হবে, যারা আদালতে যাবে, নতুন ইয়েতে যাবে, 302 মানে অন্য, আর গতকাল পর্যন্ত ছিল 302 মানে মার্ডার।
এই যে সংখ্যাগুলোকে পাল্টে দেওয়া, বারে বারে বলা হয়েছিল যে এই সংখ্যাটা, এই ধারাবাহিকতা রক্ষা করা হোক, যাতে এগুলোকে মানে অ্যাডভোকেটরা বলুন, বিচারপতিরা বলুন, পুলিশকে বলুন, মানে বলছেন যে একই উপনিবেশিক আইন আছে, শুধু ধারাগুলোকে বদল ঘটেছে, কিন্তু কন্টেন্ট গুলো মানে আরো কড়া হয়েছে, আরো কঠিন হয়েছে, কঠোর হয়েছে। মানে নাগরিকের উপরে মানে রাষ্ট্রের থাবা অনেক অনেক বেশি শক্তিশালী হয়েছে। ধরুন আপনার প্রাণদণ্ড, গোটা সভ্য সমাজ থেকে পৃথিবীর সমস্ত উন্নত দেশে এগুলো উঠে যাচ্ছে, খুব অল্প কিছু দেশেই আছে। এখানে প্রাণদণ্ডের সুযোগ অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে, যে অনেক নতুন নতুন অপরাধকে যুক্ত করা হয়েছে, যার ম্যাক্সিমাম সাজা হচ্ছে প্রাণদণ্ড, যেগুলো অর্থাৎ গোটাটা পশ্চাৎ দিকে যাচ্ছে। এই যে বলছি আমরা ঔপনিবেশিকতা থেকে স্বদেশিয়ানার দিকে যাচ্ছি, আসলে তো আমরা বলবো উপনিবেশিক জায়গা থেকে আরো পেছন দিকে যাচ্ছে, গোটার সমাজ রাষ্ট্রকে পুরো পেছন দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এইখানটাতেই হচ্ছে মারাত্মক। এবং এটা মানে এরকম নয় যে মানে হয়ে গেছে অসচেতন ভাবে হয়েছে, এটার পেছনে একটা পরিকল্পিত কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। একটা সাধারণভাবে আমরা এটা বুঝতে পারছি যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর উপযুক্ত আইনি কাঠামো, বিচার কাঠামো তারা তৈরি করতে চাইছে, যেটা এখানে একটা অথরিটেরিয়ান স্টেট, তার যে বিচার কাঠামোটা, তার আইনি কাঠামোটা এই একটা সেই জায়গা থেকে তারা তৈরি করতে চাইছে। এবং যার ফলটা কিন্তু মানে সাধারণ মানুষের যে দৈনন্দিন যে অধিকারগুলো, যেগুলোকে আমরা নাগরিক অধিকার বা গণতান্ত্রিক অধিকার, মানবাধিকার, যে নামে আপনি বলুন না কেন, সেইটা কিন্তু ভয়ঙ্করভাবে। নির্দিষ্টভাবে বলুন যে ব্রিটিশের যে উপনিবেশিক আইন, যেটা ব্রিটিশরা তৈরি করেছিল, যেটা স্বাধীনতার ৭৬ বছরেও যেটা চলেছে, এই আইনটার পরিবর্তন হওয়া উচিত কিনা? দেখুন, এই আইনের অনেকগুলো ধারা পরিবর্তন হওয়া উচিত, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। যেমন যদি একটু কিছু বলেন। না, যেমন এই যে বললাম আপনাকে, সিরিশান থেকে আরম্ভ করে ওখানে অনেক অনেক ধারাই রয়েছে, এখানে অফেন্ড মানে বলা মুশকিল, কিন্তু অনেকগুলোই আপনি যদি ইন বিটুইন পড়তে ইয়ে করেন, অনেকগুলো বা দীর্ঘ এই ৭৬ বছরের ইয়েতে অনেকগুলোই সংশোধন করা উচিত। এবং অনেকগুলো মানে সুপ্রিম কোর্ট সেগুলোকে স্থগিত করে দিয়েছে, অনেকগুলো কার্যকারিতার ক্ষেত্রে কাজে হয় না, সংশোধন করা উচিত। যেমন সিআরপিসি ১৯৭৩ সালে ব্যাপকভাবে ওভারঅলিং করা হয়েছে, বদল করা হয়েছে। আর আইপিসি ১৮৬১, ১০০ বছর ধরে ওটাকে ধীরে ধীরে ওই জায়গায় নিয়ে গেছে। কিন্তু এই ক্ষেত্রে আমরা বলছি যে সেই বদলটার জন্য যে চর্চা দরকার, যে সময় দরকার, যে বিশেষজ্ঞদের মতামত দরকার, নাগরিকদের মধ্যে একটা দীর্ঘ সময়টাকে নিয়ে চর্চা চালানো, শুধু নাগরিক নয়, যারা ধরুন যারা আইনজ্ঞ, যারা বিচারপতি, যারা পুলিশ, যারা এটা নিয়ে দিবারাত্রি কাজ করছে, সবারই মতামত নেওয়া দরকার ছিল। কিন্তু এই গোপনীয়তাটা কেন, এই আড়ালটা কেন, এই এত তাড়া কেন? যদি ৬ মাস টাইম নিতেন, ১ বছর টাইম নিতেন, কি সমস্যা হতো? কেন এত তাড়া? এই সমস্তটাই হচ্ছে আসলে গভীর একটা সন্দেহ। আচ্ছা, আপনার কি মনে হয় যে দণ্ড সংহিতা বা যে আগের আইপিসি, এখান থেকে কোন কোন আইনগুলো এরকম আছে যেটা মানবাধিকারের জন্য, একটা সুস্থ গণতান্ত্রিক দেশের জন্য থাকা উচিত না এবং ক্ষতিকর, এবং যেগুলো বদলানো উচিত, এবং সেই সমস্যাগুলোকে কিভাবে ডিল করা উচিত? দেখুন, নতুন আইনে আমাদের যেটা ইমিডিয়েট যেটা মনে হয়েছে, এই যে সিডিশন এবং ইউএপি এর ধারা যেগুলো ঢোকানো হয়েছে এবং যেগুলোকে অনেক বাড়ানো হয়েছে, এটাকে বাতিল করা দরকার। ইন অ্যাবসেন্সিয়া বিচারের যে ধারা, যে যদি অ্যারেস্ট নাও করতে পারে তার বিচার হয়ে যাবে, এটা বাতিল হওয়া দরকার। বা এই যে কাউকে কোনো অভিযুক্তকে অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তার ছবি সহ, তার বিস্তারিত বর্ণনা সহ সেটাকে জনসমক্ষে নিয়ে আসা, এটা বন্ধ করা দরকার। তারপরে এই যে ভিডিওগ্রাফির উপরে এত মানে ডিজিটালের উপরে এত নির্ভরতা, এটাকে বন্ধ করা দরকার। এইরকম মানে অনেক ধারায় যেগুলোকে প্রাণদণ্ডের যে সাজা, সেটা যেটা অনেক বাড়ানো হয়েছে, সেটাকে আমরা মনে করি একেবারে তুলেই দেওয়া উচিত। এমনকি আইন কমিশনও যেটা বলেছিল যে একমাত্র সন্ত্রাসবাদীর এদের ছাড়া আইন এটা প্রাণদণ্ডাদেশ তুলে দেওয়া দরকার, সেটাও এরা মানেনি। এবং সামগ্রিকভাবে দেখুন, ল কমিশন, ভারতবর্ষে একটা ল কমিশন আছে, তাহলে এই ক্ষেত্রে একটা দীর্ঘ ল কমিশনের মতামত নেওয়া, সময় দিয়ে চর্চা করা, সেই ল কমিশনটাকেও কাজে লাগানো জানি। সেই ল কমিশনে একটা সরকারি অফিস হয়ে গেছে, সেটা একটা সরকারি দপ্তর হয়ে গেছে, এমন সমস্ত লোকদের নিয়ে বসানো হয়। যে সামগ্রিকভাবে এরকম যদি আপনি ধারা দেখুন, আমরা বিশেষজ্ঞদের লেখা পড়ছি না, তারা বলছে যে আইপিসি সিআরপিসির যা ধারা আছে, প্রত্যেকটা ধারাকে যদি বিচার করার জন্য এরা যা টাইম দিয়েছে, তাই সেটা হচ্ছে 2 মিনিট 43 সেকেন্ড।
যে 2 মিনিট 43 সেকেন্ডে একটা ধারা বিচার করে তার সম্পর্কে সিদ্ধান্ত হয়ে গেছে, কি বদল হবে সিদ্ধান্ত হয়ে গেছে। এটা কি কোনো আইন বানানোর পদ্ধতি? এটা কি এই এই তারা কেন, এই লুকোচুরিটা কেন? আমরা এই কারণেই বলছি, এরা একটা সামগ্রিক মানে আইনি কাঠামো, ফৌজদারি বিচার ব্যবস্থার মধ্যেই একটা মানে টোটাল ক্যাওস তৈরি করতে চাইছে মানুষকে, মানুষ যাতে আইনের সুযোগ, বিচারের সুযোগ নিতে না পারে। মানুষ সামগ্রিক একটা গোটা পুলিশ রাষ্ট্র, একটা ব্যানানা রিপাবলিক। এবার এটা একবারে পুলিশের যে ক্ষমতা, এটা ব্যাপক। এই যে ধরুন, যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে 90 দিনের পর্যন্ত পুলিশ কাস্টাডিতে রাখতে পারবে, এটা তো ইমিডিয়েট বন্ধ করা উচিত, বাতিল করা উচিত। কোনো সভ্য দেশে এটা হতে পারে? জেল কাস্টাডি হয়ে যাওয়ার পরে আবার তাকে পুলিশ কাস্টাডিতে নিয়ে আসা, এটা কোনো সভ্য দেশে থাকতে পারে? এগুলো অবশ্যই বাতিল করা দরকার। এইরকম আমি মানে ধারা ধরে ধরে আপনি যদি দেখেন, টোটালটা যদি আপনি দেখেন, যা মানে পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে 15%, বাকি 85% কিন্তু একই রয়েছে। মানে আইপিসি, সিআরপিসি বা এভিডেন্স অ্যাক্টের 85% কিন্তু একই রয়েছে। তার মধ্যে 5% রয়েছে যেগুলো যুক্তিসঙ্গত হতে পারে, যেমন বলছেন যে আপনার অনলাইনে এফআইআর করতে পারবেন, যেমন বলছেন 0 এফআইআরটাকে গুরুত্ব দেওয়া হবে। এগুলো ঠিক আছে, এগুলো মধ্যবিত্ত বা উচ্চবিত্ত মানুষের পক্ষে সুবিধাজনক। অনলাইনে এফআইআর করা, থানা যেতে না হয়ে গেলে এগুলো সুবিধাজনক নিশ্চয়ই। কিন্তু আপনার এফআইআর এর ক্ষেত্রে একটা বলি, এখন কিন্তু আপনি চাইলেই আর আপনি এফআইআর করতে পারবেন না। আপনি কোনো অভিযোগ নিয়ে থানায় যাবেন, থানা সেটাকে আগে প্রায় তদন্ত করবে, সে তদন্ত করে দেখবে সেটা এফআইআর যোগ্য কিনা। পুলিশ যদি মনে করে তবে সে এফআইআর করবে। পুলিশের পক্ষপাতিত্ব তো একটা ভয়ঙ্কর ভাবে পুলিশের পক্ষপাতিত্ব এখানে রয়েছে। সরকারি অফিসারদের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে আপনি চাইলেই আর নালিশ করতে, আপনার যে কোর্টে গিয়ে যে আমরা এফআইআর করতাম সেটা করা যাবে না। যে আগে পুলিশের মতামতটা আগে ম্যাজিস্ট্রেট নেবে। পুলিশে শুধু তাই নয়, তার যে উচ্চপদস্থ যিনি অফিসার তার মতামত নেবে, তারপরে আপনার এফআইআর হবে কি হবে না সেটা ঠিক হবে। আগে এটা ছিল, সেটা হচ্ছে যখন বিচার চলতো এফআইআর রেজিস্টার হতো, যখন বিচার চলতো তখন পুলিশ এবং তার উচ্চপদস্থ মতামত নিয়ে সিদ্ধান্ত হতো। কিন্তু এটা আগে, এগুলো সবাই আগে। অর্থাৎ বিচার যে সুযোগ, আপনার বিচার প্রার্থী হওয়ার যে সুযোগ, সেটাও কিন্তু কেড়ে নেওয়া হচ্ছে। কার্যত পুলিশ এবং সরকারি অফিসারদের বিরুদ্ধে মামলাই করা যাবে না, কারণ কোন অফিসার মানে বা অফিসার সে সম্মতি দেবে। এই যে সামগ্রিকভাবে এইগুলো, এই যে এফআইআর এর প্রশ্ন, পুলিশ কাস্টাডির প্রশ্ন, এগুলো মানে ইন অ্যাবসেন্সিয়া বিচারের প্রশ্ন, আপনার ছবি মানে টাঙিয়ে দেবে, আপনার ডিটেলস টাঙিয়ে দেবে, এগুলো সবই বাদ দেওয়া দরকার। মানে আমি 15%-এর পরিবর্তনের মধ্যে 5% বড় জোর, খুব যে বেশি হলে থাকার মতো, বাকি 10%-এ বাদ দিয়ে দেওয়া উচিত। এবং সেটা অবশ্যই নাগরিকের অধিকার হরণ করছে। তাহলে কি বলছেন যে আপনাদের কাজ কঠিন হয়ে গেল? ভীষণ রকমই কঠিন হলো। এবং এটা মানুষের কাছে আমরা চেষ্টা করে দেখেছি, মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছে না আইনগুলোকে। আমরা মানে গতকালের আগে পর্যন্ত, আমরা গত 1 বছর ধরে প্রায় এটা নিয়ে কাজ করছি, যখন প্রথম খবরটা বেরিয়েছে, কিন্তু আমরা দেখেছি আইনজীবীরাও গুরুত্ব দিচ্ছে না, তারাও এটাকে গুরুত্ব দিয়ে বিচার করতে চাইছে না। সাধারণ মানুষ তো মানে গুরুত্বই দিচ্ছে না, ওর জব হোগা তো দেখা জায়গা, এই হচ্ছে অ্যাপ্রোচ। কিন্তু এই গত 7 দিন ধরে আমরা ট্রাক ড্রাইভাররা মনে হয় রাস্তায়, তারা কিন্তু একটা কনসিয়াস এফোর্ট নিয়েছিল, কিন্তু তারা কিন্তু আমাদের এই রাজ্যে নয়, এবং মানে যেখান থেকে শুরু হয়েছিল এই রাজ্যে নয়, কিন্তু এই রাজ্যের আমরা দেখি, এই রাজ্যেও আমাদের ডানকুনিতে কিন্তু তারা করেছিল। কিন্তু শুরু যাদের যে লিডারশিপটা কিন্তু মানে অন্য রাজ্যের, মূলত এখানে তারা প্রতিরোধ করেছিল, কারণ মূল সেন্ট্রাল লিডারশিপটা অন্য রাজ্য থেকে এটা ধরা হয়েছিল। আমরা 1 বছর ধরে আমরা এটা নিয়ে রাস্তায় আছি, কিন্তু আমরা মানুষকে সেভাবে আমরা দেখেছি, মানুষ গুরুত্বই দিচ্ছে না। আমরা মানে সেখানে কিন্তু এই গত 2-3 দিন ধরে মিডিয়াতে বিষয়টা বড় মাপে আসার পর থেকে অন্তত মানুষ শুনছে। আমরা 29 তারিখে এখানে পিইউসিএল এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভি সুরেশ এসে আমরা একটা আলোচনা সভা করলাম, একেবারে ভিড় করে মানুষ এসে ভারত সভা হলে, একদম প্যাকড হলে মানুষ শুনেছে, প্রচুর প্রশ্ন করেছে। তো আমরা এটা আমাদের সান্ত্বনা যে আমরা এই 1 বছর চেষ্টাটা খুব যে বৃথা গেছে তা নয় মানুষের মধ্যে। কিন্তু এই ধারাবাহিক কাজটা, এবং এটা মানে আমরা লয়ারদের সঙ্গে কথা বলছিলাম, বলছে দেখুন আপনারা বুঝতে পারছেন, এটা যত দিন যাবে তত মানুষ ধাক্কা খাবে, তত উকিলবাবুরা ধাক্কা খাবে, বিচারপতিরা ধাক্কা খাবে, পুলিশ ধাক্কা খাবে, কারণ পুলিশ উদরপিণ্ডি বুদর গাড়ে বসাবে। যে ধারা গতকাল পর্যন্ত যে পুলিশ 420 জানে, 302 জানে বা 354 জানে, সে আজকে সে যখন সেই ধারা দেবে, আদালতে দেখবে যে উদরপিণ্ডি বুদর গাড়ে হয়েছে।
যে এই সামগ্রিক যে ক্যাওসটা তৈরি হবে তখন কিন্তু মানুষ আরো বেশি রাস্তায় নামবে। আজকে উকিল বাবুরা ধর্মঘট করছেন, কিন্তু এই ধর্মঘটটা 1 মাস আগে করলে অনেক অনেক ভালো জায়গায় যেত। সারা ভারতবর্ষে আজকে উকিল, আমরা সর্বভারতীয় ক্ষেত্রে দেখেছি বিজেপি RSS অনেকটাই পেছন ধরে টানছে, কিন্তু মানে উকিল বাবুরা পশ্চিমবাংলায় আজকে ভালো ধর্মঘট করছে, অন্য বহু রাজ্যে করছে। এটা যদি 1 মাস আগে থেকে করতো বা আরো 6 মাস আগে থেকে করতো, যখন এটা প্রথম প্রকাশ হয় তখনও যদি করতো, অনেক বেটার রেজাল্ট পাওয়া যেত। না, এবার এই পরিস্থিতিতে আপনি নাগরিকদের কি বলতে চান, যে এই পরিস্থিতিতে কি করা উচিত? আমরা দেখুন, আমরা যে সংগঠন করি, আমরা সাধারণ মানুষের সচেতনতার উপরটাই চলছি, আমরা তাদের জনমত তৈরি করার এই পদ্ধতি। আমরা সাধারণ মানুষকে এটা বলবো যে প্রত্যেকটা ক্ষেত্রে নিজের নিজে যে যেখানে আছেন সেই জায়গাগুলো নিয়ে প্রতিবাদ করুন। ধারাগুলো আইনটাকে স্থগিত রাখা হোক, আইনগুলো প্রয়োগটা স্থগিত রেখে এটাকে আবার নতুন করে সবার কাছে বিচারের জন্য রাখা হোক। পুরনো আইনটাই আপাতত কার্যকরী থাকুক, নতুন একটা দীর্ঘ চর্চা করে, খোলামেলা চর্চা করে আবার সংশোধন করে চালু হোক। আমরা এটা বলছি না যে পুরনোটাই এভাবে লাগাতার অনন্তকাল রেখে দিতে হবে, কিন্তু সবাইকে মতামত, ভারতবর্ষ অন্তত ঘোষিতভাবে তো একটা প্রজাতন্ত্র, একটা ঘোষিতভাবে তো একটা গণতান্ত্রিক কাঠামো রয়েছে, সেইটাকে অন্তত যা নিজেরা মুখে বলছেন সেইটুকু তা ভগ্নাংশ অন্তত কার্যকরী করুন। আমরা এটাই বলতে চাইছি যে মানুষকে আমরা মানুষকে এটাই বলছি যে আপনি নিজের ক্ষেত্রে যে আইন আপনার নিজের ক্ষেত্রে যেটা, সেটাকেও আপনি প্রশ্ন করুন, দেখুন সেখানে কি আছে, সেখানে আপত্তিজনক থাকলে প্রতিবাদ করুন। আপনার পাড়া প্রতিবেশী, বন্ধু, আত্মীয় স্বজন তাদের ক্ষেত্রে দেখুন, শুধু নিজেরটা না, সঙ্গে তাদেরটা নিয়েও প্রশ্ন করুন, কারণ আজকে কেউ এর বাইরে যেতে পারবে না। প্রতিদিন আমরা এই বিপদটা আমাদের রয়েছে। ধন্যবাদ।